আমরা আলোচনা করব নতুন যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করলো, সেই দল কতটা গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারবে, নাকি নানান ধরনের চ্যালেঞ্জের মুখে এর আগে যে সব দলগুলো বাংলাদেশে এসেছে আওয়ামী লীগ বিএনপির বাইরে সেরকম কোনো ভাগ্য বরণ করতে হবে কিনা। এই সব বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার সবচেয়ে প্রথমেই যে প্রশ্নটি সেটি হচ্ছে যে অনেক ধরনের মিডিয়ার যে ফলো আপ, গণমাধ্যমগুলো যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখছিল, সাধারণ মানুষেরও একটা দৃষ্টি ছিল যে নতুন রাজনৈতিক দলটি তরুণদের মাধ্যমে আত্মপ্রকাশ করলো, সেটি কতটা জাঁকজমকের সাথে তারা আত্মপ্রকাশ করতে পারে। তা আমরা দেখলাম যে যথেষ্ট মানুষ হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনার মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার মূল্যায়ন, ধরেন 1969 সালে আওয়ামী লীগ গঠন হয়, তখনও কিন্তু মুসলিম আওয়ামী লীগ, তখন তরুণরাই ওই সংগঠন করে, কিন্তু উপরে মাওলানা ভাসানী ছিলেন। জি। 1974 সালে জাসদ তৈরি হয়, তখনও কিন্তু আপনার তরুণরাই ওটা করে। আর 2025 সালে এটা হলো একের স্কুল ছাত্র থেকে আপনার ইউনিভার্সিটি ছাত্ররা মিলে এরা তরুণরাই করলো, তরুণ শিশু আমি বলবো। এটা শিশু, আমি দু একজন ছবি দেখলাম, এর ভিতরে শিশু আছে। 18 বছরের নিচে হলে শিশু বলা হয়, শিশু আছে। তা আমি এটাকে পুরোপুরি তরুণ বলছি না, তরুণের আধিক্য ছিল, তবে শিশু তরুণ মিলে একটা হলো। শিশু এখন আপনি আমার কয়জন বক্তব্য দেখেছেন? হচ্ছে, এরকম কি খুব আধিক্য ছিল শিশুদের, নাকি হাতে না গোনা না, কয়েকজন? আধিক্য আধিক্য ছিল না। আমি শিশু দেখেছি, এইটাই বললাম। আচ্ছা, যে জি। অর্থাৎ স্কুলের ছাত্র, আমি যেটা বরাবরই বলি, এখন সরকার চালানোর ব্যস্ত শিশুর থেকে শুরু করে, অর্থাৎ স্কুল ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্ররা। এখন হুম। তারা সরকার চালানো ব্যস্ত, পড়াশোনার ব্যাপারে খুব একটা আহ লক্ষ্য আছে, আন্তরিকতা আছে, এটা বোঝা যায় না। আমার আমার কিন্তু সংখ্যাটা ওই জায়গায় যে আপনার 6 থেকে 7 বছরের এই জেনারেশন গ্যাপ তৈরি হবে। অর্থাৎ এই সময়ে এই সময়ে সার্টিফিকেটধারী কিছু শিক্ষিত লোক হয়তো বেরোবে, কিন্তু বিজ্ঞানের যুগের সাথে স্যুট করা কোনো শিক্ষিত লোক বেরোবে বলে মনে হচ্ছে না। এর ভিতরে আবার দেখেন যে এর ভিতরে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব। পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে নাই, সরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর ভিতরে আছে। হ্যাঁ। তো এখন আমার এই জায়গায় বক্তব্য যে আওয়ামী লীগ তরুণদের দ্বারাই সৃষ্ট, কিন্তু শেষ পর্যন্ত কিছু ফ্যাসিস্ট হয়ে আওয়ামী লীগটা বিদায় নিল। জাসদ উগ্রতার জন্য, আপনার দেখেন জাসদও তরুণদেরা তৈরি করলো, সেই দলটা কিন্তু আসলে এখন নাই বললেই চলে। এখন এই তরুণরা কতদিন থাকবে এটা কিন্তু দেখার বিষয়। হঠাৎ করে একটা রাজনৈতিক দল সম্পর্কে বলা যায় না। তবে ওই বলে না, একটা ভাতে টিপ দিলে সব ভাত বোঝা যায়। আপনি 52 সাল থেকে সব আন্দোলন সংগ্রামে তরুণরাই কিন্তু, অর্থাৎ ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। কোন ছাত্র কিন্তু আপনার সরকারের অংশীদার হয় নাই। এবারে প্রথম কিন্তু সরকার, আমি যেটা বলছি যে আগে 1949 সালেও আওয়ামী লীগ যখন সৃষ্টি হয়, তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হয়। জাসদও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্রোহ করেই হয় সরকারের বিরুদ্ধে। এবারে কিন্তু বিদ্রোহ হয় নাই, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটি হয়েছে। সুতরাং যে এটা আমাদের দেশে বলা হয় কিংস পার্টি, এটাকে কিংস পার্টি বলাই যায়। সুতরাং এটাকে পরীক্ষা করতে হবে কতদিন চলবে। তবে আজকের যে বক্তব্য যেগুলো শুনছি, এই বক্তব্যের ভিতরে তা আমার তো মনে হয় না যে তারা দাঁড়ানোর জন্য যে, অর্থাৎ একটা দলকে এগিয়ে নেওয়ার জন্য যে একটু সংযত হতে হয়, সংযত ভাষা ব্যবহার করতে হয়, সেই ভাষাগুলি আমি পেলাম না। আপনার দেখেন হাসনাত হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমরা একতার রাজনীতি করব, একদিকে বলছে, আর একদিকে বলছে দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে, যা নিশ্চিত করতে হবে। এখানে কিন্তু রাজনৈতিক দল বেশ কয়েকটাকে খোঁচা দেওয়া হয়েছে। এক, তারপরে আপনার দেখেন বলা হয়েছে ভারত পাকিস্তান পন্থীদের কোনো ঠাঁই নাই বাংলাদেশে। এটা নাহিদও বলেছে, আবার হাসনাত হাসিনা আব্দুল্লাহ বললেন। বলেছে, দুইজনই বলেছে। অর্থাৎ
এটা তাদের একটা সংগঠনের আপনার উদ্বোধন বলা যায়। এখানে খোঁচাখুচি বক্তব্য না দেওয়াই ভালো। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের গ্রামের দেশে পাবনা ওই পেছনের দাঁতটা যতক্ষণ না হয় মাড়ির দাঁত বলা হয়, হুম, এটাকে হুম। এখানে লাস্টের দাঁতটাকে বলা হয় আক্কল দাঁত। জি, আক্কল জি, দাঁত আপনি না বলেছেন। হলে কিন্তু আক্কল দাঁত না হলে কিন্তু আক্কেল হয় না। এরা এখানে আক্কেল রক্ষা করতে পারছে বলে আমার কাছে মনে হয় না। এটা বক্তব্যগুলো খোঁচাখুচি বক্তব্য হয়েছে, এক। দুই, ইতিমধ্যে আমি বললাম 52 সাল থেকে যতগুলো দল হয়েছে, সব যতগুলো রাজনীতি হয়েছে সব রাজনীতি কিন্তু সরকারের ছাত্র আগে ছিল, কিন্তু কোনো ছাত্র নেতাদের বিরুদ্ধে কোনো সমালোচনা কিন্তু তৈরি হয় নাই। কিন্তু এই এই ছাত্রদের বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনা হয়েছে। টিআইবির ইফতেখারুজ্জামান তো বলেছে যে আপনার আহ, আপনার চাঁদাবাজি, তদবির বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, এবং দুদকেও এর অভিযোগ গেছে। এছাড়া আপনি খেয়াল করে দেখেন যে তদবির গেছে যাতে কোনো তদন্ত না হয় হ্যাঁ কারো কারো তদবির, বিরুদ্ধে। হুম। হ্যাঁ হ্যাঁ তদবিরও গেছে। তো সুতরাং এই যে সমালোচনা নিয়ে শুরু হলো, এবং আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যেসব বক্তৃতা অন্যান্য বড় বড় দলকে খোঁচানো হলো, এখন তো কোনো পাকিস্তানপন্থী তো দল তো আমি তো দেখছি অন্তর্বর্তীকালীন সরকার। ভারতে আওয়ামী লীগ ছিল, এখন পাকিস্তান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। তো এই দলের তো মুরব্বীদের সাথে হয়েছে। আমি তো কোনো দলকে আমি পাকিস্তানপন্থী হতে দেখছি না। এই অন্তর্বর্তী সরকারই তো ব্যবসা তৈরি করেছে। আমি তো বরাবরই বলি যে ভারত আমাদের যত বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না। ভারত আমাদেরকে ছোট মনে করলেও এশিয়ার মধ্যে কোনো দেশের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক তাদের নাই। এমনকি মালদ্বীপ 30 লাখ লোকের মানুষ, সেখানেও তার সম্পর্ক নেই। সুতরাং আমি এইটাই বলতে চাচ্ছি যে ভারত যদি মনে করে বিশ্বায়নের যুগে বাংলাদেশ একা, এটা ঠিক হবে না। আমাদের পাশে চীন এগিয়ে আসছে, পাকিস্তান হুম। এগিয়ে আসছে। আমরা তো সুযোগ, আমাদের প্রয়োজনে আমাদের স্বাধীন দেশ হিসাবে স্বাধীন মর্যাদা রেখে যে দেশের যা বাণিজ্যিক সুবিধা আমরা পাই, বা যে দেশের যে সহযোগিতা পাই, সহযোগিতা দিতে পারি, তাদের কাছে আমরা নিব। এখানে পাকিস্তানপন্থী বলতে ওনারা কি বুঝাচ্ছেন জানি না। ওনারা কি জামাতকে বুঝালেন না অন্য কারো বুঝালেন? বিএনপি কে তো পাকিস্তানপন্থী বলা হয় না, বলতো আগে আওয়ামী লীগ ফেসিবাদ সরকার বলতো এরা ওই জামাতের উপদেষ্টা, উপদেষ্টা সংগঠন। তো জি। আমার মনে হয় যে উদ্বোধনী দিনে খোঁচাখুচি না করলেই ভালো হতো। এবং তারা যেহেতু এই সরকারের পিছনে, তারপরে আরেকটা প্রশ্ন আমার কাছেই জি। বললো যে এই যে মানিক এভিনিউতে যে সাজালো, এই যে খরচটা কোত্থেকে আসলো? ব্যতিক্রম কোথায়? বিএনপি জামাত ইসলামও যদি সভা করে এরকমই তো সভা করবে। হ্যাঁ, তো তাহলে আপনি বলেন যে এখানে তারা বলুক কোত্থেকে কোত্থেকে ডোনেশন পেয়েছে। এটা তো লাখ লাখ টাকা, হয়তো কোটি টাকার উপরে খরচ গেছে। এই টাকাটা মাথা নষ্ট কোথায় কথা পেলো না। তারা? জি। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ হয়ে কোথার থেকে পেলো? আমি কই আমেরিকাতে তো আপনার ইলেকশনের ডোনেশন আছে ওপেন, তাদের হিসেব দিতে হয় সরকারের কাছে। ওরা এটা চালু করতো, বলতো আমরা অমকের কাছে এই ডোনেশন পাইছি, তমকের কাছে এই টাকা পাইছি, অমকের কাছে এই টাকা পাইছি, আমরা এতটুক করছি। কই, এটা তো সব দেন দেন, কত জৌলুস। আপনি খেয়াল করে দিয়েছেন মিটিং এর, ছাত্রদের মিটিং এ কত জৌলুস। এই টাকাটা আসলো কোত্থেকে বলেন? তাহলে যদি বিএনপি করে, জামাত করে, বা আগে আওয়ামী লীগ করছে, যেসব ট্রাক ভাড়া করে অমুক ভাড়া করে মিটিং ভেন্যু সাজানো ইত্যাদি ইত্যাদি, তো একই রকম তো হলো, পার্থক্যটাতে কি হলো? তাহলে একই ভাবে যদি রাজনীতি শুরু শুরু করে তারা, একই ভাবে যদি খোঁজাখুঁজি করে, একই ভাবে যদি আমি দামি নির্বাচনের সময় আপনার কিংস পার্টি করে, তাহলে এদের ভবিষ্যৎ খুব একটা ভালো আমি দেখছি না আসলে। আমি বলেন। আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, মানে এর সাথে আহ, আপনি বলছেন যে কোন জায়গায় গিয়ে মিলবে বা ভবিষ্যৎ সম্পর্কে আপনি আপনার আশঙ্কার কথা বলছিলেন। আত্মপ্রকাশের আগেই যে বক্তব্যগুলো তাদের পক্ষ থেকে এসেছে, যেমন তাদের যে সিনিয়র জ্যেষ্ঠ আহ্বায়ক বা অন্য যারা রয়েছেন, আমি সামান্তা শারমিনের কথা বলতে পারি, তিনি বলেছেন যে এখানে ডান বামে কোনো বিভক্তি নেই, ধর্মীয় বিভক্তি আছে। আচ্ছা, ডান বামে বিভক্তি আছে, ধর্মীয় বিভক্তি আছে, এগুলো দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারবো না। তবে বাংলাদেশের মানুষকে একত্রিত করতে গেলে বাংলাদেশের জন্য যেসব কাজ আবশ্যক সেগুলো একমত হওয়া প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে ডানপন্থী আছে, বামপন্থী আছে, নানান ইসলামী দলগুলোর প্রতিনিধি
এরকম সমন্বয় এই দলটি হয়েছে আমরা জানি। এটা এখন ওপেন সিক্রেট শুধু নয়, ওপেনই বলা যায়। পাশাপাশি তারা আবার বলছে যে তারা মধ্যপন্থা অবলম্বন করবে। তো একটি দলের মধ্যে এত পন্থা রেখে মধ্যপন্থা অবলম্বন করা কি সম্ভব? দেখেন, এটা একদমই, আপনি যে দলে রাজনীতি করেন, সমাজে চলেন, সেই সমাজের সংস্কৃতিটা আপনাকে ভাবতে হবে। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা ভাবেন। ওখানে আপনার সাবেক শিবিরের লোক আছে, ওখানে বাম আছে, ইসলামিক দলগুলো আছে, ওখানে আমি শুধু বিএনপি অর্থাৎ ছাত্র দলের কাউকে দেখি নাই। হ্যাঁ, এছাড়া মোটামুটি সবার প্রতিনিধি আছে। আবার এরপরে ছাত্রলীগ যখন আছে, ছাত্রলীগের ছাত্রলীগের তো সাজিদ আলম। ওই সার্জিস আলম তো জি, আছেই, সে তো প্রথম থেকেই আছে। তো ওটা বাদ দেন, ওই একজনকে হিসেবে নিয়েন না, বাকিগুলো আছে। তো আপনি বলেন যে এই যে সামনে যে নির্বাচন হবে, এই যে সাবেক যে ইসলামিক শিবিরের লোক আছে, এরা ভোটটা দিবে কোথায়? যতই কোক, একবার জামাত ফরএভার জামাত, মাইন্ড ইট। শিবিরের লোক, কারণ জামাতের আমির হচ্ছে আধ্যাত্মিক নেতা। তিনি একদম শিশু, অর্থাৎ তিনি মিথ্যা বলেন না। তার আদেশ কোরআন এবং সুন্নাহর পরে জামাতের আমির যা নির্দেশ দেবে, জামাতের সদস্যরা তাই করবে। তো সাবেক সদস্য এখানে আছে, তারা তো যখন ইলেকশনে যাবে, এই আপনার যদি এই রাজনীতি, এই আপনার এই ছাত্রদের দল যখন জি। দেখবে যে ওই আমির টামি নির্বাচনের সময় মানে সবার জামানত বাজেয়াপ্ত হচ্ছে, তখন তো যার যার ঘরে শেষে ফেরত যাবে। ওই নাহিদ টাহিদ ওই আসিফ কয়েকজন খাড়ায় থাকবে। আমার তো মনে হয় না যে এই ছাত্রদের সংগঠন এই নির্বাচন, সামনে যে নির্বাচন, নির্বাচনে হয়তো জোশের মাধ্যমে যাবে, এরপরে এই ছাত্র সংগঠন টিকে থাকবে বলে আমার কাছে মনে হয় না। এমনকি জাসদ যতদিন টিকে থাকছে, এবং জাসদ যতটা শেখ মুজিবের সরকারকে পাগল করে ফেলছে, এরকম এই সরকার, যেহেতু এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনুগত। আবার দেখেন, একই একই ধরনের, আপনি দেখেন আরেকটা ছাত্র সংগঠন করে ফেলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের কিন্তু ছাত্র সংগঠন আছে, কিন্তু স্বীকার করতেছে না। বা স্বীকার হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। করলে কি হবে? ছাত্রলীগও তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, ভাতৃপ্রতিম সংগঠন ছিল, কিন্তু হেলমেট তো জি। শিবির লাগাইছে। হেলমেট তো ঠিকই লাগাইছে। ছাত্রলীগ কি আওয়ামী লীগের আগে কিন্তু রয়েছে না? হেলমেট পরে সব জায়গায় নামছে না? তো এখানে কিন্তু তারা নামছে। অর্থাৎ পুরানো যে ধাঁচ, পুরানো যে রাজনৈতিক দলের যে আচরণ, ঠিক আজকে আমি পার্থক্য কোথাও দেখি নাই, কোথাও দেখি নাই। সুতরাং পুরানো দলগুলোর যে অতীত ভবিষ্যৎ যা হয়েছে, এদেরও তাই হবে বলে আমার ধারণা। এদের কোনো, দেখবেন ইলেকশনে যাবে, একটা ছেলেরও জামানত বাজেয়াপ্ত জামানত থাকবে না। তাদের বক্তব্যে যে কথাগুলো বেরিয়ে এসেছে আপনি তো উল্লেখ করেছেনই, তার সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে সেকেন্ড রিপাবলিক কিংবা সংবিধান নিয়ে যে বিতর্কগুলো ছিল, সংবিধান ছুঁড়ে ফেলা হবে, নতুন সংবিধান লিখতে হবে, তাদের যে দাবি ছিল, সেই বিষয়টি আবারও উচ্চারণ করেছে। তার মানে কি আমরা ধরে নেব যে তারা তাদের আগের অবস্থানে আছে এবং সেইভাবে তারা তাদের রাজনীতি এগিয়ে নিয়ে যাবে, নাকি শুধুমাত্র এগুলো বলার জন্য তারা বললো? দেখেন, ছাত্র রাজনীতি খোলামেলা বলা উচিত, অতটা রাগ ঢাক করে বলা উচিত না। এই ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দল করলো, এটা আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, তিনি এটাকে মানে তার পৃষ্ঠপোষকতায় হয়েছে। এবং তিনি কখনই, আপনি দেখেন, কোনো কথা, সব সময় কথা বলে মেয়ে দিয়ে। এটা হতে পারে, ডিসেম্বরে ইলেকশন হতে পারে, সব হতে পারে, বলে না ডিসেম্বরের মধ্যে হবে। হ্যাঁ। সুতরাং আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য থেকে এই দেশটা গণতন্ত্রের দিকে ফিরুক এবং একটা নির্বাচন দ্রুত হোক, এটা চাচ্ছে না। এবং আজকে ছাত্ররা যে বক্তব্য দিল, এটাতে মনে হচ্ছে সেকেন্ড রিপাবলিক কি করে হয় বলেন? এটা একটা আজব কাণ্ড না? তো জাতিসংগীত পড়লেন কেন? আমি তো দেখলাম অনুষ্ঠান উদ্বোধন করলো, জাতীয় সঙ্গীত পড়ছে, গীতা মিতা সব পড়ছে মানলাম, কিন্তু জাতিসংগীত পড়লেন কেন? সেকেন্ড রিপাবলিক করবেন তো জাতীয় সঙ্গীত পড়লেন কেন বলেন? এটা কন্ট্রাডিকশন না? তো এই জন্য বলছি, আক্কল দাঁত আগে গজাইতে হবে। রাজনীতি বড় কঠিন। বাদাম বিক্রেতাও দেশের প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, সমস্যা নাই। কিন্তু রাজনীতি করতে হলে স্বশিক্ষিত হতে হয়। হুট করে বিশাল ডিগ্রি নিয়ে হয় না। তাহলে তো কামাল হোসেন বহুবার, বহু- যতবার ইলেকশন করেছে ততবার উনি ভোট পান নাই, ফেল করেছেন। কামাল হোসেন তো এই সংবিধান প্রণেতা এবং একটা শিক্ষিত লোক।
লয়ার হিসাবে দক্ষিণ এশিয়ার বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার, কিন্তু ইলেকশনে পাশ করে না। তো শিক্ষা হলে রাজনীতি করতে পারে এমনটি না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তাদের এই বক্তব্য এবং চেষ্টা এবং কোনোটাই পুরানো রাজনীতির বাইরে নয়। সুতরাং একটি উদাহরণ নাই, বরং সে যে রিপাবলিক করা, আবার ঘোষণাপত্র করা, যে জায়গায় 15 জায়গায় ফেরত গেছে, তার মানে তো সংস্কার হচ্ছে না। এই জন্যেই গতকালকে আপনি দেখেন রহমান সোবহান, টিআইবির চেয়ারম্যান, এরা সব একটা মিটিং এ ছিল, সেখানে বলেছে সংস্কার সম্পর্কে সন্দেহ পোষণ করেছে যে জি। সংস্কার হয়তো হবে না। এবং সংস্কার না হলে তো এই দেশে তো ওনারা রাজনীতি করতে পারবেন না। এটা বোঝা উচিত। সংস্কারের দাবি কিন্তু ছাত্রদের কোনোদিনই ছিল না, কোটার আন্দোলন ছিল। হুম। সংস্কার হচ্ছে এটা তৈরি করা হয়েছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, করেন। ইলেকশনের জন্য যে মিনিমাম সংস্কার আছে সেটা করেন। আপনার যদি সংস্কার আন্তরিকভাবে চাইতেন এবং দ্রুত সমাধান চাইতেন, তাহলে বিএনপি এবং জামাত বড় দল, তাদের কাছাকাছি দলগুলোর সব সংস্কার কিন্তু প্রস্তাব জমা দিছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সেটাকে ধরে বিএনপির থেকেও বলা হয়েছে, জামাত থেকেও বলা হয়েছে, তো তাদের এটা যদি ইয়ে হয়, কোন যুক্ত করে বা কোন সংশোধন করে, তাদের আপত্তি নাই, সেটাকে বেশি করে আমার সংস্কার করতো। আমার ধারণা, আজিজ, আমার ধারণা সমস্যা মশলা এগুলো আপনিও নিজেও বলেন যে এগুলো জাস্ট মূলা হিসেবে ঝুলিয়ে রেখেছে নির্বাচনকে লেন্দি করার জন্য, এবং কোনো ধরনের সংস্কার হবে না। এটা আমার ধারণা। এটা আমার ধারণা। আমার যে প্রশ্নটি এই মুহূর্তে আপনার কাছে, যে আমি সরাসরি নাম ধরেই বলি, এটি যে কিংস পার্টি হিসেবে এই দলটি আমাদের সামনে এলো, এটা অনেকেই মনে করেন, আপনি নিজেও বললেন। এমনকি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি বিএনপিও এটিকে কিংস পার্টি হিসেবে সন্দেহ প্রকাশ করেছে, এবং তারা বলেছে যে এটা হয়ে থাকলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বা নিরপেক্ষতা হারাবে। সেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের আমরা দেখলাম যে কেউ কেউ গেলেন। এটি গিয়ে কি তারা আসলে প্রকারান্তরে কিংস পার্টিকেই স্বীকৃতি দিল, নাকি তা এটি এটা ওদের হলো, রাজনৈতিক অগ্রযাত্রা? এটা আমার মনে হয় সিদ্ধান্তে তাদের ভুল। তারা গেলে বড় নেতারাই যেত, না গেলে কেউ যেত না। গেছে দুইজন, হ্যাঁ, দুইজন, তাও ছোট নেতা গেছে সেই দুজনও দুইজন। কম ছোট নয়, হ্যাঁ, সেই দুজনও কোনো কম কোনো ছোট অর্থ নয়, ছিল, কোনো যদি গর্ত, থেকে। কোনো অর্থ হলো না। আমি এটাই বলছি, গেলে বড় নেতারা যেত, না হলে কেউ যেত না। এইটা কোনো মতো প্রতিনিধি আকারে যাওয়া, এটা তো আহ, অর্থ হয় না। যেখানে বিএনপি কে কিংস পার্টি করতেছে, যেখানে পরিবারতন্ত্র করে অলরেডি বক্তব্য দিছে, কবরস্থ করা হয়েছে, এবং তা আবার বাস্তবায়ন করা হবে, সেকেন্ড রিপাবলিক করবে, এগুলো কি এখন বিএনপি রাজনীতির সাথে যায়? যায় না। তারা মধ্যবর্তী রাজনীতি করবে। ওখানে সাবেক শিবিরের লোক আছে, ওখানে বাম আছে, ওখানে সব ইসলামিক দলের লোক আছে। এটি তো ছাত্র সংগঠনের ইলেকশনে যাওয়ার পরে, ইলেকশনের রেজাল্টের পরে এটা খানখান হয়ে ভেঙে যাবে। এটা তো থাকবেই না। তো এর সাথে এত কেন বিএনপি স্টেট অবস্থান নেয় না কেন? অবস্থান নেয় না বলেই সবাই তাদেরকে দোষ করে যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই, রাজনৈতিক দল তো ক্ষমতায় যেতে চাইবেই। বড় দল, হুম, তারা হুম, নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা ব্রিজ, এপার থেকে ওপার যাওয়া। হুম, এখন এই দল নানান ভাবে ইলেকশনকে লিঙ্গারি করছে। এবং আপনি জানেন যে আমি অন্য সূত্র টেনে আনতে চাই না, আহ, আপনার আর্মি চিফ কিন্তু সতর্ক করে দিয়েছেন, সেখান থেকে কিন্তু টিপস নিতে হবে। যে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, যদি ডক্টর ইউনূস মনে করেন যে এইভাবে ইলেকশনটাকে পিছিয়ে দিবেন বা ইলেকশন হতে দিবেন না, তাহলে কিন্তু তিনি আবার সিঁড়ি বেয়ে 8 তলা উঠছে, আবার আপনার 600 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে মাফ করে নিছে, আবার এগুলা কিন্তু আবার হিসাব তাকেও দিতে হবে, হতে পারে। এগুলা তার হিসাব করতে হবে। তাহলে সুতরাং আমি নির্বাচন দিয়ে আমি ওই বলেন। জায়গাটাতে একটু আপনার সাথে একটু ক্লারিফাই হতে চাইনি, যে মানে আমি নিজেকে একটু পরিষ্কার করতে চাই। বিএনপি কি এটি আরো একটি ভুল করলো এই রাজনীতি, মানে তাদের যে প্রতিনিধি পাঠানো হলো, তারা কি স্ববিরোধী অবস্থানে থাকলো, যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে গেল, আবার এদিকে বলছে কিংস পার্টি নির্বাচনে নিরপেক্ষতা হারাবে? এটা কি তাদের স্ববিরোধিতা? না, কিছুটা স্ববিরোধিতা বলতে পারেন। তবে আমার মনে হয় যে এই ছাত্রদের ব্যাপারে দুইজন গেছে, এতে খুব বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে আমার কাছে মনে হয় না। তবে এটা যুক্তিসঙ্গত না। বিএনপি, আমি ওইটাই বললাম, গেলে ভালোভাবে যাওয়া উচিত ছিল, না হলে নাই। হ্যাঁ,
তবে হ্যাঁ, যাওয়াটা আমি যাবেটা কেন? একেবারে যাবেটা খারাপভাবেও তো কেন? যায়নি। বিএনপি, একবার এই ছাত্ররা কখনো জামাতের সমালোচনা করে নাই, শুরু থেকে বিএনপির সমালোচনা করছে। বিএনপি তাদেরকে, ছাত্রদের সম্পর্কে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেকেই অনেক কথা বলেছে। সেখানে যায় কেন? যায় কেন? এটা তো এখন পলিটিক্যাল পার্টি, এটা তো তাদের ছাত্র না, এটা পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি মানে প্রতিদ্বন্দ্বী, পরিষ্কার। ছোট প্রতিদ্বন্দ্বী কিন্তু হোক আর বড় কিন্তু কিন্তু প্রতিদ্বন্দ্বী, আমরা তো আবার বলি, প্রতিদ্বন্দ্বী। আমরা তো আবার সহনশীলতা রাজনীতির কথাও বলি, আমরা পরমত সহিষ্ণুতার কথাও তো বলি। সহিষ্ণুতা কলা কি বাইরে থাকলে সহিষ্ণুতা হতো না? আপনি মাঠে যখন বক্তৃতা দেন তখন তো জি। সহিষ্ণুতা থাকে না। আপনি তো তাদের সামনে দুইজন বিএনপির নেতা ছিল ওখানে, তারপরেও কি আপনি ইনডাইরেক্টলি তাদেরকে হিট করে বাদ দিছে বক্তৃতায়? বলেন আপনি। তো আপনি গেছেন কেন লজ্জা পাইতে? আপনি তো উত্তর দিতে পারেন নাই, আপনি তো আঙুল চুষছেন বসে, গেছেন কেন ওখানে অপমান হতে? এই পোলা বলেন, আমি তো বললাম আক্কল জ্ঞান হয় নাই, আপনি ওখানে গেছেন কেন হিসেব করে? না যাইতে উচিত ছিল। না গেলে একরকম হইতো, হ্যাঁ সমালোচনা হইতো, বিএনপির সমালোচনা হইতো, সমস্যা কি? কারণ ওখানে থাকতো কে? ওই বামপন্থীরা, বাম যারা গেছে তারা তো বিএনপির সাথে আছে। আর যারা ইসলামিক দল আছে তাদের ভিতরে তো জামাতের সাথে, তো জামাত তো চেষ্টা করছিল যে সব ইসলামিক দলকে একসাথে নিয়ে সামনে নির্বাচনে যাবে, বিএনপি কে হারায় ক্ষমতায় চলে যাবে। কিন্তু সেটা তো ব্যবস্থা করতে পারে নাই। কারণ ইসলামে গুগলে সার্চ দিয়ে দেখেছি 79টা সেক্ট। এই জন্য মুসলমান বিশ্বে মুসলমানরা এক হইতে পারে না, আপনি বাংলাদেশেও এক হইতে পারবে না। কারণ কোন অবস্থাতে জামাতের পলিটিক্স এর সাথে অনেকের, যত ইসলামিক দল টল আছে এদের কিন্তু আপনার বিরোধ আছে। সুতরাং এটা সম্ভব না। আপনি আমি ছাত্রদেরকে ঠেলে দেন না জামাতের পক্ষে, সমস্যা কি? আমার ছোট ছোট দুই তিনটা প্রশ্ন আছে। সেটি হচ্ছে যে বিদেশি কূটনীতিকদেরকে ইনভাইট করা হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র পাকিস্তান এম্বাসির একজন পলিটিক্যাল কাউন্সিলর গেলেন পাকিস্তানের, আর এবং ভ্যাটিকান, ভ্যাটিকান সিটির ভ্যাটিকান সিটির 50 জন পোপের লোক, প্রতিনিধি সম্ভবত। 500 লোক, 500 লোক পোপের প্রতিনিধি আসছে। হ্যাঁ, তো এই এর মধ্যে আর কিন্তু কেউ আমরা যায় নাই। আমরা এর মধ্যে যে বিএনপির আন্তর্জাতিক বিএনপির আছে। না না, বিএনপির চাইতে আপনার, আমার মনে হয় বিদেশি দূতরা বুঝতে পারছে এই ছাত্রদের ভবিষ্যৎ। হ্যাঁ, ছাত্রদের ভবিষ্যৎ। এই জন্য এখানে যাওয়া আর না যাওয়া কিছু মনে করে নেই। এবং এটা তারা আসলো না, যে আমি আশ্চর্য হলাম যে ছাত্ররা তো এই সরকারেরই অংশ, যতই বলুক না কেন সরকারেরই অংশ। হ্যাঁ, তারা কেউ আসলো না। হ্যাঁ, এবং আমাদের বিএনপি ঠিকই চলে গেল, আপনি খেয়াল করেন। তো এই জন্য আমি বলছি যে এটা হচ্ছে যে আপনার বেলুনের মতো, এই ছাত্র সংগঠনটা বেলুনের মতো ফুলে ফেঁপে অনেক বড় হয়েছে। আপনি দেখবেন এটা ফুটো হয়ে গেলে ফুস, অর্থাৎ নির্বাচনে যাওয়া পর্যন্ত আছে, এই তাফালিং আছে। আমরা সারা দেশে সমন্বয়কারী শুনলেই ভীত, একটা ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে গেছে। এরে উঠাও, এরে নামাও। এই যে আজকেও বললো যে আপনার পরিবারতন্ত্র কবরস্থ করব, ভাষা নাই। ভাষা, এটা কি রাজনৈতিক ভাষা নাকি? পরিবারতন্ত্র রাজনীতির থেকে সরাবেন এটা বলেন, ভদ্র ভাষায় বলেন। কবরস্থ করবেন, এইসব ভাষা কি? কবরস্থ করবেন, পদদলিত করবেন, এটা নামায় দিবে। সংবিধানকে কবরস্থ হ্যাঁ, করে, সংবিধানকে হ্যাঁ, কবরস্থ করে, তো পরিবারতন্ত্র কবরস্থ করে। এটা কি রাজনৈতিক ভাষা বলেন? কবরস্থ করবেন, এর কি রাজনৈতিক ভাষা? অর্থাৎ আমি আমি বলছি যে প্রকৃত পিওর এরা ছাত্র আছে, একেবারেই ছাত্র, এবং এখনো রাজনীতি করার ম্যাচুরিটি তাদের মধ্যে আসে নাই। আর তারা যদি টিকে থাকে আরো 5-10 বছর, একটা ইলেকশন না, দুটো তিনটে ইলেকশন মতো যাইতে বলেন, তারপরে দেখবেন। দেখবেন এই ইলেকশনে যদি হয়, এই ইলেকশনে যাওয়ার পরেই যখন দেখবে ছাত্রদের দুর্ভাগ্য, তখন দেখবে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে। আপনি তো একটা মেসেজ, হ্যাঁ সরি, আমি এই কথাটা বলতে পারি, সে মানে বুঝতে পারিনি শেষের কথাটা। না, ছাত্রদের আমার সংগঠনের সাথে ডক্টর ইউনূসের। ছাত্র, ছাত্ররা সামনের নির্বাচনে, আমি যে কথা বরাবরই বলছি, আমি যাবে নির্বাচনে বড় বড় রাজনৈতিক নেতাদের দিয়ে 3টা কিংস পার্টি করেছিল শেখ হাসিনা। তারা নির্বাচনে প্রায় 300 সিটে ইয়ে দিছে সব মিলে। একটা প্রার্থীর জামানত থাকে নাই। আপনি শিওর থাকেন এই নির্বাচনে ছাত্ররা যে প্রার্থী দিবে তাদের কারো জামানত থাকবে না। তখন আর দেখবেন ইংলিশ হ্যাঁ, ভাববে 111-এর সময় তিনি পার্টি করতে চাইছেন না, তখন আহ, কেউ সাড়া দেয় না, তখন বলছে এটা আমার কাজ না, উনি বিদেশ চলে গেছে। তারপরে উনিও বলবে, যখন কি ছাত্রদের এই দুর্দশা দেখবে, তখন বলবে এটা আমার কাজ না, উনি বিদেশ চলে যাবে। ওনার চারণ ক্ষেত্র হলো সারা বিশ্ব,
বাংলাদেশ না। আচ্ছা বাংলাদেশ 54,000 বর্গ মাইল, খুব ছোট্ট জায়গা। আচ্ছা। বলেন। আমি আমি ওই জায়গাটা থেকে আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি তো একটা মেসেজ দিয়েছিলেন যে বিদেশি কূটনীতিকরা সম্ভবত বুঝতে পেরেছে যে এই দল দিয়ে কিছু হবে না, তারা কেউ আসেনি। কিন্তু এর সাথে শুধুমাত্র ভ্যাটিকান সিটি আমরা বাদ দিই, ওটা তো আর গুনার মধ্যে পড়ে না, পাকিস্তানের প্রতিনিধি গেল, এর মধ্য দিয়ে কি বিশেষ কোনো বার্তা আমরা খুঁজে পেতে পারি? বার্তা হচ্ছে পাকিস্তানের দুর্বলতা। এই সরকার পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিল, এখন বাণিজ্যিক সম্পর্ক রেস্টোর করেছে। আমার মনে হয় এই পাকিস্তানের এমবেসি মনে করছে এই ছাত্রদের যে সংগঠন, এটা তো এই সরকারেরই সংগঠন, সুতরাং এখানে যাওয়া উচিত। আমরা যে আছি, আর ভারত তো আসে নাই, খেয়াল করেন, ভারত তো আসে নাই, কেউ আসে নাই, কেউ আসে নাই। তো সুতরাং পাকিস্তান এখানে আসছে, এখনো এটি নিয়ে চিল্লাপাল্লা করতো, আওয়ামী লীগ চিল্লাপাল্লা করুক যে ভারতের সাথে। আমি তো মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, ভারত যেহেতু, যতদিন শেখ হাসিনা ভারতে আছে ততদিন পর্যন্ত ভারতের সাথে আমাদের টানাপোড়েন থাকবে। সুতরাং আমরা পাকিস্তান, চীন, আমাদেরকে যারা সাহায্য করবে করবে, আমাদের সাথে যারা বাণিজ্য করবে, আমরা তাদের সাথেই আছি, আমরা তাদের জি। সাথেই যাবো। আমার এটা বিশ্বায়নের আমি যুগ। 1 মিনিটে শেষ করব সাংবাদিক আমি আজি, যে আপনার কথার মধ্যে থেকে আমি হয়তো বুঝতে পারিনি, এই জন্য আমি একটু রিপিট করছি, আমি বোঝার জন্য বিষয়টি। সেটা হচ্ছে, আপনি আপনার কথার শুরুতেই বলেছিলেন যে ছাত্ররা জাসদ করেছিল, ছাত্রদের মধ্যে থেকে আওয়ামী লীগ গড়ে উঠেছিল, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে বিদায় নিয়েছে, জাসদেরও পতন ঘটেছে। আহ কিন্তু আওয়ামী লীগ তো দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে তারপর ফ্যাসিস্ট হয়েছে, যদি না, হয়ে থাকে। ফ্যাসিস্ট, জি। আমিও বলছি যে আমার মূল স্পিরিটটা ছিল আওয়ামী লীগ ওই বর্তমান তখনকার মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুসলিম আওয়ামী লীগ তৈরি হয়। এটা তরুণরা করে। তার মাথার উপরে একজন প্রবীণ, প্রবীণরা মধ্যবয়সী ছিল, তখন ছিল মৌলানা ভাসানী। আর জাসদ ওই সরকার, আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ মুজিবের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সরকার হয়। আর এখন যে ছাত্ররা করলো, এটা কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হয় নাই, অর্থাৎ সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। সুতরাং আর একটা এই প্রশ্ন, তিনটি সরকার। হ্যাঁ, বলেন। আর একটা প্রশ্ন করে শেষ করব। সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে 6-7টা জেনারেশনের গ্যাপ হতে পারে, আপনি এই আশঙ্কাটা করছেন যে হ্যাঁ, রাজনৈতিক দলটা। এটা একটু যদি ক্লারিফাই করেন 1 মিনিটের মধ্যে। একটা ক্লারিফাই করে শোনেন। এখন আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে, হুম অর্থাৎ হুম এখন অটোমেশনের, স্বয়ংক্রিয়তার যুগে আছি। এখন মানুষকে রিপ্লেস করছে আপনার রোবট, আইওটি, ডেটা হুম হুম। সায়েন্স, আইটি, ইত্যাদি ইত্যাদি। এটার একটা এআই টুলস। সায়েন্সের ব্যাখ্যা আছে। আমি আমি ফিজিক্সের ছাত্র। ধরেন এখন অপারেশন করছে রোবট। আমাদের গার্মেন্টস, দুইটা গার্মেন্টস পুরোপুরি রোবটে চলে, ওখানে মানুষ কাজ করতেছে না। রোবট ম্যানেজমেন্টের জন্য কয়েকটা লোক আছে, আর সব শ্রমিক আউট। হ্যাঁ, অর্থাৎ আমি বলছি এখন শিক্ষা হলো উচ্চ মানের যে প্রযুক্তি, তার পিছনের লোক দরকার। অর্থাৎ রোবটটাকে কি প্রোগ্রাম দিবেন, সেই প্রোগ্রাম। ধরেন আপনার অপারেশন করতেছে রোবট, এখন ডাক্তার আপনার এখন যা প্রেসক্রিপশন লেখে, এটার কাজ না। ওই রোবটকে ডাক্তার ডায়াগনোসিস করবে কি রোগ হয়েছে, এবং রোবটকে দিয়ে অপারেশন করবে, ইঞ্চি সুতা মাপে কোথায় চাকু চালাবে রোবটকে বলে দিবে রোবট। যেমন আমি ব্যাংককে গেছি, একটা হসপিটাল, হসপিটালটা তৈরি করা হয়েছে রোবট যাতে মুভ করতে পারে। সে সারা হসপিটাল ভ্রমণ করতেছে, করে একটা রোবটে সারা হসপিটাল পরিষ্কার করতেছে, ক্লিনার, আমি যেখানে তো অন্তত শুনছি 30 থেকে 40টা রোবট। ছয় সুতরাং সাতটি জেনারেশন গ্যাপ হতে পারে। হ্যাঁ, এই তো 6-7টা জেনারেশন। এখন যে আমি লিখছি তো, সমকালে বিশাল করে ছাপা হয়েছে, হুম। লিখছি তো, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে কারিকুলাম, এটা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না। অর্থাৎ না, এখানে আমি 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 ছাত্র সংগঠন, এই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, এটির সঙ্গে কি কোনোভাবে রিলেট করছেন আপনি? মানে আমি ওই রিলেট জায়গাটা জিজ্ঞেস করছি করছি। তো, রিলেট করছি। ছাত্ররা এখন সরকার চালানো ব্যস্ত, লেখাপড়ার জন্য ব্যস্ত না তো। বলছে একবার যে ভাই আপনারা আচ্ছা। লেখাপড়াও করেন, আমরা সরকারও দেখি, সরকারও খারাপ করলে দেখবো, বলছে কখনো? এরা তো শিক্ষার চাইতে আপনার রাষ্ট্র চালানোর জন্য ব্যস্ত, পোলাপানও ব্যস্ত। তো ওদের পড়াশোনায় মন আছে, তো এরা তো সার্টিফিকেট পাবে, সার্টিফিকেট তাবিজ বানায় গলায় নিয়ে ঘুরবে। এদের সার্টিফিকেটে বিশ্বে 1.5 কোটি লোক আছে, বিশ্বে, পৃথিবীতে। আমাদের প্রবাসী আয় নিয়ে সরকার চলতেছে না, সবচেয়ে প্রবাসী আয় বেশি আছে, এই প্রবাসী তো লোক নেবে না।
ওখানে তো সব অটোমেশন কাজ করবে, প্রবাসে তো লোক যাবে না। শিক্ষা ব্যবস্থাকে যদি ঠিক না করে, আধুনিকতা যুগোপযোগী না করে, তাহলে এই দেশটা, আমাদের দেশে তো প্রবাসের লোকে নিবে না।